নর্থ বেঙ্গলের ছোট্ট একটা গ্রামে আকস্মিকভাবে মৃত্যু হতে থাকে একের পর এক গ্রামবাসীর। ফলস্বরূপ ডাইনি আখ্যা দিয়ে সেই গ্রামের হোতারা জ্যান্ত পুড়িয়ে মারতে চায় একটি মেয়েকে। কিন্তু সত্যি কি এই মৃত্যুবেলা ডাইনির কারণে, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রহস্য? হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো হইচইয়ের নতুন দুর্ধর্ষ ওয়েব সিরিজ ডাইনি। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ ডাইনি। শুরুতেই আমরা দেখি একটা মেয়েকে মাটিতে ফেলে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। গ্রামের সর্দার গ্রামবাসীকে বলছে ওই মেয়েটার জন্যই নাকি তাদের গ্রামে একের পর এক মৃত্যু হচ্ছে। ও একটা ডাইনি, তাই তাকে জীবন্ত পুড়িয়ে দিতে হবে। তাহলেই তাদের গ্রামের উপর থেকে সব ধরনের বিপদ কেটে যাবে, সবাই সুখে থাকতে পারবে, আর কেউ মারা যাবে না। গ্রামের সবাই মিলে হাতে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে ডাইনি আখ্যা পাওয়া মেয়েটাকে মারতে আর জ্যান্ত পোড়াতে যায়। সিন শিফট হয় আর আমরা সিরিজের মুখ্য চরিত্র পাতাকে দেখতে পাই। পাতা সদ্য লন্ডন থেকে কলকাতায় ফিরে ক্যাবে করে নিজের বাড়ির দিকে যাচ্ছে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই পাতা আর তার বাবার কথা কাটাকাটি হচ্ছে পাতার বয়ফ্রেন্ডকে নিয়ে। পাতা তার বাবাকে বলছে যে তার বয়ফ্রেন্ড আরমান লন্ডনে গিয়ে MBA করতে চায়, পড়াশোনায় সে খুবই ভালো। কিন্তু পাতার বাবা খুব রেগে গিয়ে বলেন এসব করতে হলে পাতাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। কোনো ছেলের সাথে সম্পর্ক করতে গেলে এই বাড়িতে থেকে এসব করা যাবে না। বাবার কথা শুনে পাতা রেগে গিয়ে বলে ওঠে এই বাড়িটা তারও, আর এই বাড়িটা তার মায়েরও ছিল। পাতা জানে যে তার বাবা বাড়ির বাইরে ঠিক কি সব করে বেরিয়েছে, ছোটবেলা থেকে সে সবই দেখেছে। সেখানে আমরা আরও একটি মেয়েকে দেখতে পাই, কিন্তু সে কে সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। কিছুদিন পর পাতা আর সেই মেয়েটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎই সেখানে পাতার বয়ফ্রেন্ড আরমান আসে। পাতা তার সাথে বাইকে করে চলে যায় আর ওই মেয়েটিকে বলে যায় যে সে যেন তার বাবাকে বলে দেয় পাতা আরমানকে বিয়ে করে লন্ডনে চলে যাবে আর কোনোদিনও ফিরে আসবে না। এই শুনে সেই মেয়েটি চিৎকার করে বলে ওঠে তোর কোনোদিনও ভালো হবে না, তুই একটা ডাইনি। সিন বর্তমানে ফিরে আসে। পাতা তার কলকাতার বাড়িতে এসে বারিন আঙ্কেলের সাথে দেখা করে। বারিন বাবু হল তাদের বাড়ির অ্যাডভোকেট। তিনি জানান যে পাতাদের নর্থ বেঙ্গলের চা বাগান, ব্রিটিশ বাংলো অর্থাৎ যেখানে তারা বড় হয়েছিল সে সবকিছুই আর নেই। শুধু কলকাতার এই 3 তলা বাড়ি, কিছু দামি বন্ডস আর বেশ কিছু প্রপার্টিজ আছে, যার দামও নেহাত মন্দ নয়। পাতা এই সব সম্পত্তির টোটাল ভ্যালুয়েশন কত হতে পারে জিজ্ঞেস করায় বারিন বাবু ব্যঙ্গার্থক হাসি হেসে বলে ওঠেন যে তিনি জানতেন পাতাই একমাত্র তার বাবার টাকার জন্যই ফিরে আসবে। আর সত্যি তাই হলো। তিনি পাতার বাবাকে এই কথাটা বলেও ছিলেন, কিন্তু পাতার বাবা মৃত্যুর আগে 2 বোনের প্রতি একটু নরম হয়ে একটা উইল বানিয়ে গেছেন। সেখানে লেখা আছে এই সমস্ত সম্পত্তি তার 2 মেয়ের, অর্থাৎ পাতা আর লতার। হ্যাঁ, যে মেয়েটিকে আমরা ফ্ল্যাশব্যাকে দেখলাম সে পাতার বোন লতা। তাদের বাবা উইলে লিখে গেছেন যে তার 2 মেয়ের নামে সমান ভাগে সম্পত্তি ভাগ হবে, আর সেটা তখনই সম্ভব যখন লতা আর পাতা দুজনেই সেখানে উপস্থিত থাকবে। কিন্তু বহু বছর ওরা কেউ কারোর খোঁজ নেয়নি। লতা এখন কোথায় আছে সেই ব্যাপারে পাতার কোনো ধারণাই নেই। এটা নিয়ে পাতা একটু চিন্তায় পড়ে যায়। তবে বারিনবাবুর কথা শুনে আমরা বুঝতে পারি পাতার পরিবারে অনেক কালো অতীত আছে, তাই পাতা এত সহজে তার বাবার টাকা নিয়ে বিদেশে চলে যেতে পারবে না। তবে সেখান থেকে যাওয়ার আগে বারিনবাবু ওদের বাড়ির কর্মচারীকে ডেকে লতার পাঠানো শেষ চিঠি আর ফটোটা দিয়ে যেতে বলে। বাড়ির কর্মচারী সেই 2টো জিনিস পাতাকে দেয় আর বলে এই চিঠি আসার কিছুদিন পরেই নাকি সীমা নামের একটি মেয়ে ফোন করেছিল লতার খবর দেওয়ার জন্য। সেই মেয়েটির নম্বর পাতার বাবা একটা ডায়েরিতে লিখে রেখেছিল। এরপর পাতা ওই ডায়েরিটা কোথায় আছে শুনে নিয়ে ডায়েরিটা বের করে সেখান থেকে নম্বরটা খুঁজে সাথে সাথেই সীমাকে ফোন করে, কিন্তু অপর পাশ থেকে কেউই ফোন রিসিভ করে না। পরের দিন সকালে সেই নাম্বার থেকে সীমা ফোন করে জানতে চায় যে কে তাকে ফোন করেছিল।
পাতা সীমাকে তার পরিচয় দেয় যে সে অম্বিকেশ রায়ের বড় মেয়ে পাতা। এটা শুনে সীমা তাকে চিনতে পেরে বলে যে সীমার বাবা পাতাদের চা বাগানেই কাজ করত। পাতা সীমাকে লতার ব্যাপারে জিজ্ঞেস করাতে সীমা জানায় লতা তাকে প্রায় 10 থেকে 12 বছর আগে খুনিয়াবাড়ি নামের একটা গ্রামের এসটিডি বুথ থেকে একবার ফোন করেছিল, কারণ লতা তার স্বামীকে নিয়ে শিলিগুড়ি আসতে চেয়েছিল চিকিৎসার জন্য। সীমার বাড়িও শিলিগুড়িতে, সেই কারণেই লতা সীমার সাহায্য চেয়েছিল, কিন্তু তারপর থেকে আর কোনোদিনও লতা সীমার সাথে যোগাযোগ করেনি। এই ইনফরমেশনটা পাওয়া মাত্রই পাতা বারিনবাবুকে ফোন করে তার জন্য একটা প্লেনের টিকিট বুক করে দিতে বলে, কিন্তু বারিনবাবু জানায় খুনিয়াবাড়ি প্রত্যন্তর একটা গ্রাম, তাই ফ্লাইটে না গিয়ে ট্রেনে গেলেই পাতার সুবিধা হবে। আলিপুরদুয়ারে নেমে গেলেই সেখান থেকে আর একটা গাড়ি সে বলে রাখবে। সেখানকার ড্রাইভার বারিনবাবুকে চেনে। ফোনটা রাখার পর পাতা এটা ভেবে বেশ আনন্দ পায় যে লতা ডুয়ার্সের একটা প্রত্যন্ত গ্রামে থাকে আর পাতা বিদেশে সেটেলড। এরপর পাতা পৌঁছে যায় আলিপুরদুয়ার স্টেশনে। সেখানে বাদশা নামের এক ড্রাইভার তাকে নিতে আসে। বাদশা খুবই ভালো একজন মানুষ। সে বলে পাতার বাবা তার জন্য অনেক করেছে, তাই তো সে বারিনবাবুর একটা ফোন পাওয়া মাত্রই নিজের সমস্ত কাজ ছেড়ে এখানে চলে এলো। কিন্তু পাতার বাদশাকে ঠিক পছন্দ হচ্ছিল না। বাদশা গাড়ি চালাতে চালাতে বলতে থাকে তার এক বন্ধুর কাছ থেকে সেই গাড়িটা সেকেন্ড হ্যান্ড হিসেবে কিনেছে। আগে এটা অ্যাম্বুলেন্স হিসেবেই খাটত, কিন্তু বাদশা নীলবাতি আর হুটার রেখেই দিয়েছে। বেশি ভিড় হলেই চালিয়ে দেয়, যাতে সহজেই বেরিয়ে যেতে পারে। জঙ্গলের মাঝখান দিয়ে তারা যেতে থাকে। এইদিকে বাদশা গাড়িতে বকবক করতেই থাকে, যা শুনতে শুনতে পাতা বেশ বিরক্ত হয়। হঠাৎ পাতা ফোন বের করে দেখে এইদিকে একদমই নেটওয়ার্ক নেই। কিছুক্ষণের মধ্যেই তারা খুনিয়াবাড়ি পৌঁছে যায়। সেখানকার দুজন বাচ্চা ছেলের কাছ থেকে গ্রামের মোড়লের ঠিকানা জিজ্ঞেস করলে বাচ্চাগুলো বলে মোড়ল নয়, জানগুরু। তারা বলে জানগুরু এখন নদীর ধারে আছে, সব গ্রামবাসী সেখানেই জড়ো হয়েছে। নদীর পার কোথায় সেটা না জানার কারণে বাদশা বাচ্চাগুলোকে নিজের গাড়িতে ঝুলে পড়তে বলে। সেই বাচ্চা দুটোই তাদেরকে নদীর পাড়ে নিয়ে যায়। নদীর পাড়ে এসে তারা দেখতে পায় প্রচন্ড ভিড়, সবার হাতে কোনো না কোনো অস্ত্র। সবাই চিৎকার করছে, সাথে বাজছে ঢোল। গ্রামের সর্দার জানগুরু সবাইকে চিৎকার করে বলছে এখন থেকে গ্রামে আর কেউ অসুস্থ হবে না, কেউ আর মারা যাবে না। বাদশা এরপর গাড়ি থেকে নেমে দেখতে যায় যে আসলে সেখানে কি হচ্ছে, কিন্তু গিয়ে দেখতে পায় সেখানে ডাইনি পোড়ানো হচ্ছে, অর্থাৎ জীবন্ত মানুষকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মহিলাটিকে লাঠিতে বেঁধে নৃশংসভাবে মারছে গ্রামের লোকজন। এটা দেখে বাদশা ভয় পেয়ে গাড়িতে চলে আসে আর পাতাকে বলে এখান থেকে ওদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, না হলে ওরা ঝামেলায় পড়বে। পাতা এটা শুনে অবাক হয়ে যায়। পাতা যখন ভালোভাবে মহিলাটিকে দেখে ও বুঝতে পারে এটা আর কেউ নয়, ওরই বোন লতা। সিন ফ্ল্যাশব্যাকে শিফট হয়, যেখানে অম্বিকেশ তার স্ত্রী আর বারিন বসে আছে। তাদের আলোচনা শুনে বোঝা যায় যে অম্বিকেশের চা বাগানের কোনো এক কর্মচারীর সাথে শারীরিক সম্পর্ক ছিল। তাদের এক মেয়েও আছে, কিন্তু কোনো এক কারণে সেই মহিলা মারা যায়। এখন সেই বাচ্চাটি একা হয়ে পড়েছে। অম্বিকেশ আর সেই মহিলার সম্পর্কের কথা প্রায় সবাই জানে, তাই সেই বাচ্চা মেয়েটির দায়িত্ব অম্বিকেশকেই নিতে হবে। অম্বিকেশ প্রথমে রাজি হয় না। বারিন তাকে বোঝায় এটা খুবই জরুরি, না হলে গ্রামের মানুষ ক্ষেপে উঠবে। আর অম্বিকেশ ওই মেয়েটিকে বাড়িতে নিয়ে এসে একটা কাজের লোকের মতো রাখতে পারে, সেই নিয়ে তো কোনো অসুবিধাই হবে না। কিন্তু এটা শুনে অম্বিকেশের স্ত্রী বলে যদি সেই বাচ্চা মেয়েটি তাদের বাড়িতে আসে তাহলে সে বাড়ির মেয়ের মতোই থাকবে, ঠিক যেভাবে পাতা এই বাড়িতে থাকে ওই মেয়েটিও সেইভাবেই থাকবে, পাতার বোন হিসেবে। সিন শিফট হয় বর্তমানে। পাতা তার বোনকে বাঁচানোর জন্য বাদশার সাহায্য চাইতে থাকে। সে তার বোনকে তাদের হাত থেকে বাঁচাতে চায়, কিন্তু গ্রামবাসী তো লতাকে আগুনে পুড়িয়ে দেওয়ার জন্য কেরোসিন তেল নিয়ে এগোতে থাকে। কিন্তু তখনই বুদ্ধি করে ওরা নীল হুটার জ্বালিয়ে দিয়ে লতার সামনেই গাড়িটা নিয়ে চলে যায়। গ্রামবাসী ভাবে এটা হয়তো প্রশাসনের লোকজন, তাই তারাও ভয় পিছিয়ে আসে। পাতা হাতে একটা দা নিয়ে গ্রামবাসীদের আটকায়। বাদশা তাড়াতাড়ি লতার বাঁধন খুলে তাকে গাড়িতে তুলে নেয় আর সেখান থেকে বেরিয়ে যায়। সেই মুহূর্তে জানগুরু ওদের কিছুই করতে পারে না।
এরপরে তারা গ্রামের এক বৃদ্ধর কাছ থেকে হাসপাতালের খোঁজ নেয়, কিন্তু বৃদ্ধ যেইমাত্র লতাকে তাদের সাথে দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর তাদেরকে বলতে থাকে ডাইনিকে না নিয়ে যেতে, ডাইনিকে না ছুতে, নয়তো তাদেরও বিপদ হবে। পাতা ওই বৃদ্ধর কথায় পাত্তা না দিয়ে বাদশাকে গাড়ি নিয়ে হাসপাতালের দিকে যেতে বলে। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। অম্বিকেশবাবু যখন পাতার পালিয়ে যাওয়ার খবর পেলেন, তিনি খুব রেগে গিয়ে লতাকে জিজ্ঞেস করেন যে সে তার দিদির ব্যাপারে কিছু জানত কিনা। কিন্তু লতা তো সত্যি সত্যি কিছু জানত না, কারণ পাতা কোনোদিনও কোনো কিছু ব্যাপারে লতাকে জানাতো না। এইসব কারণে অম্বিকেশবাবু শুধুমাত্র পড়াশোনার কারণ ছাড়া লতার বাইরে যাওয়া বন্ধ করে দেন। তাও যখন লতা বাইরে যাবে তখন তাদের চা বাগানের এক কর্মচারী সন্তোষ তার সাথে সাথে থাকবে, তাকে চোখে চোখে রাখবে। অম্বিকেশ লতার বিয়েও প্রায় ঠিক করে রেখেছিলেন। পরের দিন লতা টিউশন থেকে ফেরার সময় সন্তোষও তার সাথে ছিল, কিন্তু সন্তোষ তখন লতাকে গোলাপ দিয়ে বলে যে সে তার জন্য বনদেবীর কাছে পুজো দিয়ে এসেছে, তার সামনেই পরীক্ষা সেই কারণে। কিন্তু লতা বুঝে যায় সন্তোষ তাকে পছন্দ করে। লতা সন্তোষের আনা সেই গোলাপ স্বীকার করে নেয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গভীর হতে থাকে। সন্তোষ লতার নাম নিজের হাতে লিখে নেয়, কিন্তু একদিন অম্বিকেশ বাবুকে খাওয়ার দেওয়ার সময় অম্বিকেশ বাবু সন্তোষের হাতে লতার নামটা দেখে তাদের সম্পর্কের কথা বুঝতে পেরে যায়। সেদিন অম্বিকেশ বাবু সন্তোষকে খুবই মারে, এমনকি কাজ থেকে বের করে দেয়। সন্তোষ তাই পরের দিন নিজের গ্রামে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু পাতার মতোই লতাও প্রেমে পড়ে সন্তোষের সাথেই পালিয়ে যায় সন্তোষের গ্রামে। সিন বর্তমানে এলে দেখা যায় পাতা আর বাদশা লতাকে নিয়ে গ্রামীণ এক স্বাস্থ্যকেন্দ্রতে এসে পৌঁছায়, কিন্তু লতাকে দেখা মাত্রই সেখানে থাকা লোকজন, এমনকি সেখানকার এক নার্সও তার চিকিৎসা করতে রাজি হয় না। কিন্তু ডাক্তারবাবু নিজের কাজ চালিয়ে যান আর তিনি লতাকে দেখে বলেন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে, কারণ লতাকে যত দ্রুত সম্ভব মেডিকেল কলেজে শিফট করতে হবে, প্রচুর ইন্টারনাল হ্যামারেজ আছে। কিন্তু সিনিয়র নার্সটি বারবার বলতে থাকে চিকিৎসা না করানোর জন্য, যা শুনে পাতা প্রচন্ড রেগে গিয়ে তাকে জোর গলায় বলে ওঠে পেশেন্ট এখানেই থাকবে অ্যাম্বুলেন্স না আসা অবধি। নার্সটি ভয় পেয়ে যায়। ডাক্তারবাবু প্রাথমিক চিকিৎসা শুরু করেন। এইদিকে পাতা বারিনবাবুকে ফোন করতে চায় অ্যাম্বুলেন্স জোগাড় করে দেওয়ার জন্য, কিন্তু সেখানে নেটওয়ার্ক না থাকায় ফোন যায় না। এরপর নার্সটি ফর্ম ফিল আপ করানোর জন্য পাতার কাছে এসে পেশেন্টের নাম জিজ্ঞেস করে, যা শুনে পাতার তার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। যখন ছোট্ট লতা প্রথম তাদের বাড়িতে এসেছিল, লতার নাম ছিল লালি, কিন্তু পাতার মা ভালোবেসে লালি নামটি বদলে লতা নাম দিয়েছিল। পাতার বোন লতা। অম্বিকেশবাবুর বউ লতাকেও খুবই ভালোবাসতেন। এইদিকে বাদশা নেটওয়ার্কের জন্য হাসপাতালের বাইরে গিয়ে বারিনবাবুকে ফোন করতে গিয়ে দেখতে পায় যে গ্রামের সব লোক মশাল অস্ত্র নিয়ে হাসপাতালের দিকে ছুটে আসছে, যা দেখে সে ভয় দৌড়ে এসে হাসপাতালে থাকা ডাক্তার, নার্স আর পাতাকে এই খবরটা দেয়। ডাক্তারবাবু সাথে সাথে স্বাস্থ্যকেন্দ্রের সমস্ত দরজা জানলা বন্ধ করে দিতে বলেন, আর পাতা ল্যান্ডলাইন থেকে বারিনবাবুর অফিসে ফোন করে, কিন্তু সেখানে বারিনবাবুর অ্যাসিস্ট্যান্ট ফোন ধরে। পাতা তার সমস্ত ঘটনা খুলে বলে এবং এটাও জানায় যে তার অ্যাম্বুলেন্স লাগবে, কিন্তু ফোনের ওপাশে থাকা লোকটি সব কথা ভালোভাবে শুনতে পায় না, আর যেটুকু শুনতে পায় সেটা তো খুব একটা গুরুত্ব দেয় না। আর তখনই আমরা দেখতে পাই বাইরে থাকা জানগুরুর লোক ল্যান্ডলাইনের তার কেটে দিয়েছে। জানগুরু তার হাতে থাকা একটা চোং ব্যবহার করে বলতে থাকে যে প্রথমে তারা তাদেরকে পুলিশ ভেবেই পিছিয়ে এসেছিল, কিন্তু পরে ওরা বুঝতে পারে যে পাতারা পুলিশ ছিল না, আর পুলিশ হলেও তারা মাত্র দুজন, আর অপর পাশে পুরো গ্রামবাসী। ভেতরে ডাক্তারবাবু সিনিয়র নার্স সুনিতা দিকে ডাকতে থাকে, কারণ ওপরে মিনি ওটি সেট আপ করতে হবে। সুনিতা দি প্রথমে রাজি হয় না, কারণ সে খুব ভয় পেয়ে গেছিল, কিন্তু তাকে ডাক্তারবাবু বোঝায় যে এটা একটা সরকারি স্বাস্থ্যকেন্দ্র, অত সহজে কেউ দরজা ভাঙার সাহস পাবে না, আর এই পেশেন্টকে বাঁচাতে হলে ডাক্তারবাবুর তার সাহায্য দরকার, কারণ এই স্বাস্থ্যকেন্দ্রে সুনিতা দি সব থেকে সিনিয়র। লতার মুখ থেকে গলগল করে রক্ত পড়ছে দেখে হঠাৎই পাতার মাথা ঘুরে যায়। সেটা দেখে তাকে একজন নার্স বাইরে নিয়ে যায়। পাতা বলে যে সে এখন ঠিক আছে, আসলে রক্ত দেখলে তার একটু অসুবিধা হয়, তাই এরকম হয়েছে।
বাইরে তখন আমরা দুজন ছেলেকে দেখতে পাই, যার মধ্যে একজন খুব র‍্যাপ পছন্দ করে আর আরেকজন হলো টাইগার শ্রফের অন্ধভক্ত মাইঠাল। তারা দুজন মিলে সবার প্রথমে হাসপাতালের ভেতরে ঢুকতে চায়, তাহলে নাকি মাইঠালের বাবা তাকে মুম্বাইতে যেতে দেবে। মাইঠাল হাসপাতালে ঢোকার একটা রাস্তা জানে, যেটা হাসপাতালের পেছন দিকে আছে। এদিকে জানগুরু বাদশার গাড়ির ওপর বসে বসে আবারও ডাক্তারকে বলতে থাকে যে সে যেন লতাকে বাইরে বার করে দেয়, না হলে ফল অনেক খারাপ হবে। তখনই বাদশাহ হাসপাতালের ভেতর থেকে চিৎকার করে জানগুরুকে তার গাড়ির থেকে নামতে বলে, কিন্তু জানগুরু তার কথা হেসেই উড়িয়ে দেয়। মাইঠালও তার বন্ধুর সাহায্য নিয়ে পেছনের এক ছোট্ট জানলা দিয়ে হাসপাতালের বাথরুমে ঢুকে পড়ে। তখনই সেখানে একটা নার্স পাতার জন্য জল নিতে ঢুকেছিল, কিন্তু মাইঠাল তাকে পেছন থেকে ধরে ফেলে, অসভ্যের মতো তার শরীর স্পর্শ করে আর শেষে প্রচুর মারধর করে ক্ষতবিক্ষত করে অজ্ঞান করে দেয়। এদিকে বাইরে তখন জানগুরু নিজেদের লোকেদের নিয়ে বাদশার গাড়িটাও জ্বালিয়ে দেয়, যা দেখে বাদশাহ পাগলের মতো চিৎকার করতে থাকে, কারণ সে নিজের গাড়িটাকে ভীষণই ভালোবাসে। বাদশাহ এটা দেখে বাইরে যাওয়ার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু পাতা তখন তাকে সামলায় আর বলে যে তারা এটাই চায় যে বাদশাহ রেগে গিয়ে হাসপাতালের দরজা খুলে দিক, তাই বাদশাকে এখন শান্ত থাকতে হবে। পাতা বাদশাকে কথা দেয় যে ওকে এর থেকেও ভালো একটা গাড়ি কিনে দেবে। কিছুক্ষণ পর সুনিতা দিয়ে এসে জানায় মিনি ওটি সে রেডি করে ফেলেছে, তাই তখন সবাই মিলে লতাকে স্ট্রেচারে করে ওপরে নিয়ে যেতে থাকে। কিন্তু হঠাৎই সেখানে মাইঠাল চলে আসে আর লতার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। এটা দেখা মাত্রই বাদশাহ তাড়াতাড়ি গিয়ে মাইঠালকে ধরে মাটিতে শুয়ে দেয়। হাসপাতালের বারান্দায় থাকা পাতা তাদের আওয়াজ শুনে ভেতরে আসে। তখন সেখানে সুনিতাদিও চলে আসে লতাকে ওটি রুমে রেখে। সুনিতাদি মাইঠালকে দেখা মাত্রই বলে, এটা তো জানগুরুর ছেলে। জানগুরুর ছেলেকে বাদশাহ কবজায় নিয়ে এসেছে দেখে পাতা একটা বুদ্ধি আটে। ততক্ষণে বাইরে জানগুরুর লোকেরা হাসপাতালের দিকে আগুন লাগানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সঠিক সময়ে বাদশাহ আর পাতা মাইঠালের গলায় ছুরি ধরে তাকে বারান্দায় নিয়ে আসে, যা দেখে বাইরে থাকা গ্রামবাসী আর জানগুরু ভয় পেয়ে যায়। পাতা বাইরে এসে বলে তারা যদি হাসপাতালে আগুন দেয় তাহলে জানগুরুর ছেলেও মরবে। এরপরে পাতা গ্রামেরই একটা ছেলেকে নিজের কাছে ডেকে জানগুরুর চোংটা নিজের কাছে চায়, নয়তো সে মাইঠালের গলা কেটে দেবে। জানগুরু ভয় পেয়ে পাতাকে ওর চোংটা দিয়ে দেয়। চোংটা হাতে পেয়ে পাতা বলে তার 30 মিনিটের মধ্যে একটা অ্যাম্বুলেন্স চাই, আর এরপরে যদি বাইরে কোনো গন্ডগোল হয় তাহলে সেটা ভেতরেও হবে। এরই মধ্যে বাথরুমের মধ্যে পড়ে থাকা সেই নার্সকে আরেকটি নার্স সেই অজ্ঞান অবস্থায় দেখতে পায়। সেটা দেখেই সেই নার্সটি মাইঠালকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, যার কারণে সে কিছুক্ষণের জন্য অজ্ঞান অবস্থায় থাকবে। এরপরেই ডাক্তারবাবু পাতাকে ডেকে জানায় তিনি অপারেট তো করে দিয়েছেন, কিন্তু পেশেন্ট এখনো ক্রিটিক্যাল অবস্থায় আছে, তার 2 ইউনিট ব্লাডও প্রয়োজন। পাতা এরপর নিজের বোনের কাছে যায়, তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে যে সে তাকে ছেড়ে কোথাও যাবে না। এইদিকে জানগুরু মাইঠালের সেই বন্ধুটাকে খুঁজে আনে আর তার কাছে বাইক আছে নাকি সেটা জিজ্ঞেস করে। মাইঠালের বন্ধু জানায় যে তার কাছে বাইক আছে। ভেতরে পাতা তার বোনের জন্য রক্ত দেয়। তার পাশে তখন এক বৃদ্ধ বসেছিল। তিনি জানায় লতা অনেক কষ্ট সহ্য করেছে, তার কাছে এই কষ্ট কিছুই না। সেই বৃদ্ধ এই গ্রামেরই লোক। লতা যখন বিয়ে করে এই গ্রামে এসেছিল তিনি সবটা দেখেছিলেন। তিনি বলেন প্রায় 15 বছর আগে লতা এই গ্রামে বউ হয়ে এসেছিল। তখন গ্রামে সবার বাড়িতে লাইটও ছিল না, কিন্তু সন্তোষের বউ দেখার জন্য শহর থেকে লাইট আনানো হয়েছিল, কারণ গ্রামে রটে গেছিল সন্তোষ নাকি বিদেশি বউ নিয়ে এসেছে। পুরো গ্রাম সন্তোষের বিয়ে দেখতে এসেছিল, কিন্তু সেই ভিড়ের মধ্যে থেকে এক শয়তানের নজর পড়ে যায় লতার ওপর। সেই শয়তান আর কেউ নয়, বরং গ্রামের জানগুরু। জানগুরু আর তার চেলাচামুন্ডাদের নজর প্রথম থেকেই লতার ওপর ছিল। লতাকে নিয়ে তারা প্রচুর নোংরা নোংরা কথাও বলতো। বিয়ের পরেই লতা যখন তার বাবাকে একটা চিঠি আর তার বিয়ের ফটোটা পাঠানোর জন্য ডাকঘরে যায়, তখন পাশে বসে থাকা জানগুরু আর তার লোক মুনিয়া লতাকে প্রচন্ড আজেবাজে কথা বলে টোন কাটে। লতা ভয় পেয়ে তাড়াতাড়ি বাড়ি এসে নিজের শাশুড়ি মাকে এইসব বললে তার শাশুড়ি উল্টে লতারই চুলের মুঠি ধরে বলে উনি হলেন জানগুরু, এই গ্রামের ভগবান। আর এরপর থেকে গ্রামে বের হওয়ার সময় লতা যেন মুখে কাপড় দিয়ে তবেই বের হয়। বৃদ্ধর কাছ থেকে এই সবটা শুনে পাতা অঝরে কাঁদতে থাকে।
তার অনুশোচনা হয় নিজের বোনকে একা ফেলে চলে যাওয়ার জন্য। সে তার মায়ের কাছেও ক্ষমা চায়, কারণ তার মা তাকে বলে গেছিল লতার খেয়াল রাখার জন্য। এইসবের মাঝেই গ্রামের এক লোক তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে এসে উপস্থিত হয়, কারণ তার স্ত্রীর প্রসব যন্ত্রণা উঠেছিল। কিন্তু নার্সটি তাদেরকে ফিরিয়ে দেয়, কারণ তারা হাসপাতালের দরজা আজকে খুলতে পারবে না। তখনই সেখানে পাতা এসে নার্সকে হাসপাতালের পেছনের দরজা খুলে দিতে বলে, নয়তো মা আর বাচ্চা দুজনেই মারা যাবে। একজন পেশেন্টকে বাঁচাতে গিয়ে আরেকজন পেশেন্টের মৃত্যু কখনোই কাম্য নয়। পাতার কথায় বাধ্য হয়ে নার্সটি হাসপাতালের পেছনের দরজা দিয়ে তাদের ঢুকে আসতে বলে। পাতা আর নার্সটি মহিলাকে নিয়ে ভেতরে আসে আর তার স্বামীকে বাইরেই থাকতে বলে। এরপরে পাতা ডাক্তারবাবু আর সুনিতাদিকে ডাকতে ওপরে যায়। ততক্ষণে নার্স মহিলাটিকে নিয়ে ভেতরে ডাক্তারের চেম্বারে ঢোকে, যেখানে ওরা মাইঠালকে আটকে রেখেছিল। কিন্তু সেই ঘরে ঢোকা মাত্রই মহিলাটি নিজের হাতে থাকা একটা খঞ্জর দিয়ে নার্সটির গলায় সজোরে বারবার আঘাত করতে থাকে, যার কারণে নার্সটি সেখানেই মারা যায়। ততক্ষণে সুনিতাদি ডাক্তারকে প্রেগনেন্ট মহিলার কথা বলে। ডাক্তার তাকে সবকিছু রেডি করতে বলে। সিন শিফট হয় কিছুক্ষণ আগের সময়, যখন জানগুরু মাইঠালের বন্ধুকে বাইকের কথা জিজ্ঞেস করছিল। জানগুরু এরপরে মণিকে নিয়ে আসার জন্য লোক পাঠায়। মণি হলো জানগুরু নিজেরই বোন। মণি এখন ভরা মাসের অন্তঃসত্ত্বা। মণিয়া জানগুরুকে জিজ্ঞেস করে মণি এই অবস্থায় কিভাবে মাইঠালকে বাঁচাবে, কিন্তু জানগুরু বলে তাদের দুজনের শরীরে একই রক্ত বইছে, মণি ঠিক পারবে। মাইঠালের বন্ধু সোজা চলে যায় মণির বাড়িতে, কিন্তু সেখানে মণির বর খায়রুল বলে দেয় মণি যেতে পারবে না, সে অসুস্থ। কিন্তু যখনই মণি জানতে পারে তারা মাইঠালকে আটকে রেখেছে, সে খায়রুলকে ঠেলা বের করতে বলে, কারণ সে মাইঠালকে নিজের ছেলের মতো মানুষ করেছে। আর যে মাইঠালের গলায় ছুরি ধরেছে তার গলা মণি নিজের হাতে নামাবে। এইদিকে জানগুরু তার কিছু লোকেদের পুকুরের মধ্যে জলের নিচে লুকিয়ে থাকতে বলে। সিন বর্তমানে শিফট হলে পাতা আর সুনিতাদি ডাক্তারের চেম্বারে এসে দেখতে পায় চারিদিকে রক্ত। মাইঠালও সেখানে বাধা অবস্থায় নেই। তারা ভয় ভয় ভেতরে যায়। এরপরে তারা বাথরুমে গিয়ে দেখে সেই নার্স মৃত অবস্থায় পড়ে আছে। পাতা চিৎকার করে বাদশাকে ডাকে। তখনই সুনিতাদি বলে ওরা হয়তো পেছনের দরজা দিয়ে পালিয়েছে। এইদিকে আমরা মণিকে দেখি যে মাইঠালকে নিয়ে পেছন দিক দিয়ে বের হওয়ার চেষ্টা করছে। সে সেখানে থাকা দারোয়ানকেও খুন করে ফেলে, কিন্তু মণির তখন সত্যি সত্যিই প্রসব যন্ত্রণা উঠে পড়ে। তাও সে কোনো মতে ঘুমের ইঞ্জেকশন নেওয়া মাইঠালকে বাইরে বের করে দিয়ে বাইরে থেকে দরজা আটকে দেয়। পাতা ভেতর থেকে তাকে ডাকতে থাকে, কিন্তু সে কিছুতেই বাইরের দরজা খোলে না। সেই সময় বাদশা সুনিতাদির কাছ থেকে ছাদে যাওয়ার রাস্তা শুনে ছাদে চলে যায়, কিন্তু বাইরে থাকা মনির তখন হঠাৎ করেই পেটের জল ভাঙে, অর্থাৎ তার বাচ্চা হওয়ার সময় এসে গেছে। সে ব্যথাতে চিৎকার করতে থাকে। তার আওয়াজ শুনে পুকুরে লুকিয়ে থাকা কিছু লোকজন উঠে আসতে শুরু করে, কিন্তু ততক্ষণে বাচ্চা ছাদ থেকে লাফিয়ে বাইরে চলে আসে আর দরজাটা বাইরে থেকে খুলে মাইঠালকে ভেতরে ঢোকায়। মাইঠালকে ঢোকানোর পর ওরা মণিকেও ভেতরে নিয়ে যায়, কারণ তার মেডিকেল অ্যাসিস্ট দরকার, নয়তো তার আর বাচ্চার ক্ষতি হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত মণি আর মাইঠালকে ওরা ভেতরে নিয়ে যাচ্ছে দেখে খায়রুল একটা দা ছুঁড়ে মারে, কিন্তু সেটা গিয়ে লাগে মণির পিঠে, যার কারণে সেখানেই মণির মৃত্যু হয়। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। পাতার মায়ের এক মারণকারী রোগ ধরা পড়ে। তার হাতে মাত্র 6 মাস অবশিষ্ট। পাতার মায়ের রক্তবমি হতে থাকে, সাথে প্রচন্ড কাশি। ছোট্ট লতা তার মায়ের এই অবস্থা দেখে খুব ভয় পেয়ে যায়। সেই সময় অম্বিকেশ আর বারিনবাবুর কথাগুলো দরজার আড়াল থেকে ছোট্ট পাতা শুনতে থাকে, যেখানে অম্বিকেশ লতাকেই এইসবের জন্য দোষারোপ করছে। অপয়া বলছে লতা আসার পর থেকেই নাকি এই বাড়িতে সব খারাপ হচ্ছে। ছোট্ট পাতার মনে এই কথাটা গেঁথে যায়। সে ভাবতে থাকে লতার জন্যই নিশ্চয়ই তার মায়ের এই রোগ হয়েছে। পাতা একটা ছবি আঁকে, যেখানে লতার জন্য সে তার পরিবারের থেকে দূরে চলে গেছে। সিন বর্তমানে এলে দেখা যায় মণি তো মারা গেছে, কিন্তু তার এই মৃতদেহ থেকেই ডাক্তার তার সন্তানকে জীবিত অবস্থায় বের করতে সক্ষম হয়েছে। তখন পাশের ঘরে পাতা সেই বৃদ্ধ লোকটিকে নিজের জীবনের ব্যাপারে বলছিল। তার মায়ের মারা যাওয়ার পর থেকেই সে আর বাড়িতে থাকতে চাইতো না। সেই কারণেই সে আরমানের সাথে পালিয়ে গেছিল। সে যে আরমানকে খুব একটা ভালোবাসতো তাও নয়, কিন্তু বিদেশে যাওয়ার লোভ সে ছাড়তে পারেনি।
কিছু বছর পরেই আরমানের অন্য একজনকে ভালো লেগে যায় আর তাদের ডিভোর্স হয়। প্রথম প্রথম পাতার একা একা বিদেশে থাকতে ভালোই লাগতো। সে ভাবত একা বিদেশে থাকাটা স্বাধীনতা, কিন্তু এখন সে বুঝতে পারে যে সে কত একা। দিনের শেষে কাজের থেকে ফিরে বাড়িতে তার সাথে কথা বলার কেউ থাকে না, কেউ তার জন্য অপেক্ষা করে না। তাই সে ঠিক করেছে লতা সুস্থ হয়ে গেলে সে লতাকে তার সাথে বিদেশে নিয়ে যাবে। তারপর তারা দুই বোন একসাথে থাকবে। তখনই সেখানে সুনিতা দিয়ে সে পাতাকে জানায় মণি বাচ্চা দিয়েছে। তখন পাশে থাকা বৃদ্ধটি বলে ওঠে, খুনিয়া বাড়িতে বাচ্চারা জন্মায় না, সব মায়েরা বাচ্চা দেয়। যেমন সমস্ত পশুরা বাচ্চা দেয়, ঠিক তেমনি মানুষেরাও এখানে বাচ্চা দেয়, আর যে দিতে পারে না তাদের কপাল খুনিয়া বাড়িতে জানগুরু লেখে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই লতাকে সন্তোষ জানগুরুর কাছে যেতে বলছে, কারণ তাদের অনেক দিন থেকেই বাচ্চা হচ্ছে না। যদিও সন্তোষ আর লতা এইসবে বিশ্বাস করে না, তবুও সন্তোষ গ্রামের লোকজন তার বাবা মায়ের কথা ভেবে লতাকে জানগুরুর কাছে যেতে বলে। লতাও সন্তোষের কথা ফেলতে পারে না। পরে তিনি জানগুরু লতাকে একটা ঘরে বন্ধ করে যজ্ঞ শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই ঘর থেকে লতা দৌড়ে এসে সন্তোষকে জানায় জানগুরু তাকে কাপড় খুলতে বলছে। আশেপাশে প্রচুর গ্রামবাসীও ছিল, কিন্তু কেউই কিছু বলে না। সন্তোষও চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই জানগুরু ঘরের থেকে বাইরে এসে চিৎকার করে বলে ওঠে ও বাচ্চা দেবে না, আর ওর পেটে বাচ্চা আসলে সেই বাচ্চা ওরই পেটের মাংস খাবে। পুরো গ্রামের মানুষ মরবে, কারণ ও একটা ডাইনি। এই কথা বলার কিছুদিন পরেই একে একে সন্তোষের মা, বাবা, এমনকি সন্তোষের ভাইও মারা গেল। সন্তোষের ভাইয়ের মৃতদেহ দেখতে এলো জানগুরু। তিনি সন্তোষকে জিজ্ঞেস করলেন যে তার ভাইয়ের কি হয়েছিল। সন্তোষ জানায় তার ভাইয়ের জ্বর হয়েছিল, সাথে মাথা ব্যথা, ক্লান্তি। এরপরেই জানগুরু সন্তোষের মৃত ভাইয়ের মাথা ধরে কিছু একটা অনুভব করে বলে ওঠে এই সমস্ত মৃত্যু ডাইনির কারণেই, অর্থাৎ লতার জন্য হয়েছে। এখন গ্রামে আরো লোক মরবে, কিন্তু সন্তোষ বারবার জানগুরুকে অনুরোধ করে যে সে তার বউকে ঘরের মধ্যে আটকে রাখবে, এই গ্রামে তার মুখও দেখা যাবে না। অনেক অনুনয় বিনয় করাতে জানগুরু সেটাতে রাজি হয়। এরপরেই সন্তোষ লতাকে একটা ঘরে আটকে রাখে। লতা তো কিছুই বুঝতে পারে না। সে চিৎকার করে সন্তোষকে দরজা খুলতে বলে, কিন্তু সন্তোষ লতাকে বলে যে তাকে বাঁচানোর জন্যই সন্তোষ এসব করছে। রাতে সন্তোষ বাড়ি ফিরলে সন্তোষের প্রচন্ড কাশি হতে থাকে। সে দরজা খুলে লতার কাছে যায়। সন্তোষ লতাকে বলে যে সে আর বাঁচবে না, সে লতাকেও বাঁচাতে পারল না। লতা সন্তোষকে শুইয়ে দিয়ে মুখ ঢাকা দিয়ে রাতের অন্ধকারে গ্রামীণ হাসপাতালে যায়। ডাক্তারকে সবকিছু খুলে বললে ডাক্তারবাবু জানায় এটা এমন একটা রোগ যেটা পশুদের থেকে ছড়ায়। লতা বলে তাদের বাড়িতে শুধু ভেড়া আছে। ডাক্তারবাবু বলেন এই ভেড়ার কারণেই তাদের বাড়িতে এই রোগ ছড়িয়েছে, আর তার জন্যই পরপর সবাই মারা যাচ্ছে। এই রোগের চিকিৎসা এখানে হবে না, পেশেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব মেডিকেল কলেজে নিয়ে যেতে হবে। সিন শিফট হয় বর্তমানে। পাতা হাসপাতালের নিচের তলায় আসে, যেখানে নার্স আর মনির মৃতদেহ পড়েছিল। বাচ্চা নিজের গাড়ির জন্য খুবই কষ্ট পাচ্ছিল, একা একাই কথা বলছিল। তখন পাতা বাদশাকে বলে যে সে ছোট থেকেই লতাকে পছন্দ করত না। তার বাবা লতাকে ছোট লোক ভাবত, আর পাতাও তাই ভাবত। তার মা তাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সে লতাকে ছেড়ে চলে গেছিল। আজকেও যখন সে খুনিয়া বাড়িতে আসছিল, তখন এটা ভেবে আনন্দ পাচ্ছিল যে তার বোন একটা গ্রামে থাকে। আজকের দিনে দাঁড়িয়ে পাতা কোথায় আর লতা কোথায়? এখন পাতার নিজের মানসিকতার জন্য নিজেকেই ছোট লোক মনে হচ্ছে। সব শুনে বাদশা পাতাকে বলে এসব না ভাবতে, সব ঠিক হয়ে যাবে। তখনই হাসপাতালে লাইট চলে যায়। বাইরে থেকে জানগুরুর চিৎকার ভেসে আসে, অর্থাৎ সেই হাসপাতালের লাইটটা কেটে দিয়েছে। পাতা মনির মৃতদেহ নিয়ে বাইরে আসে। মনির হাত থেকে সেই খঞ্জরটা পড়ে যায়। মনির এই অবস্থা দেখে খায়রুল তার দিকে যেতে থাকে, কিন্তু মুনিয়া জানগুরুর আদেশে খায়রুলকে অন্যদিকে নিয়ে যায়। সেই সময় পাতা চোং নিয়ে সমস্ত গ্রামবাসীকে বলতে থাকে একমাত্র জানগুরুর জন্যই মনির এই অবস্থা হয়েছে। এক সদ্যজাত বাচ্চা নিজের মাকে হারিয়েছে শুধুমাত্র জানগুরুর জেদের কারণে। পাতা কারোর ক্ষতি চায় না, সে হাতজোড় করে সবাইকে এসব করতে বন্ধ করতে বলে। তখন এক গ্রামবাসী বলে ওঠে পাতা তো ঠিকই বলছে, ওদেরকে ছেড়ে দিলেই তো হয়। কিন্তু জানগুরু তাকে সবার সামনে অনেকগুলো চড় মারে।
যা দেখে সব গ্রামবাসী ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা গ্রামের ডাক্তারবাবুর স্ত্রীকে দেখতে পাই, যে নিজের বাড়িতে রান্না করছে আর কারোর সাথে ফোনে কথা বলছে। তখনই তার বাড়ির দরজায় কেউ কলিং বেল বাজায়। সে বাইরে গিয়ে থমকে যায়, কারণ তাকে জানগুরুর লোকেরা নিতে এসেছিল। আবার হাসপাতালের ভেতরে হঠাৎ করেই পাতার ফোনে বারিনবাবুর ফোন আসে, কিন্তু পাতা তাকে কিছু বলতেই যাবে তখনই তার ফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়াতে ফোনটা সুইচ অফ হয়ে যায়। ধীরে ধীরে লতার অবস্থাও খারাপ হতে থাকে। তখনই জানগুরু বাইরে থেকে চিৎকার করে ডাক্তারবাবুকে বাইরে দেখতে বলে। ডাক্তার জানলা খুলে বাইরে দেখে তার স্ত্রীর গলায় জানগুরুর লোকেরা দা আটকে রেখেছে, যা দেখে পাতা আর বাদশা আবারও মাইঠালের গলায় ছুরি ধরে তাকে বাইরে নিয়ে আসে। কিন্তু এবার জানগুরু আর ভয় না পেয়ে উল্টে বাদশাকে বলতে থাকে যে সে জানে বাদশার দম আছে, কিন্তু এতটাও দম নেই যে সে কারোর গলা কাটতে পারবে। কিন্তু তখনই ডাক্তার আর দুজন নার্স এসে কলাপসেবল গেট খুলে দিয়ে লতা আর পাতাকে বাইরে বের করে দেয়। পাতা তাদেরকে বারবার আটকাবার চেষ্টা করলেও পারে না। তখনই গ্রামবাসী লতাকে সামনে পেয়ে তাকে মারার জন্য এগিয়ে আসতে থাকে, আর পাতা তাদেরকে বাধা দেয়। সেই সময় সেখানে আগমন হয় লোকাল পুলিশের। সিন শিফট হয় কিছুক্ষণ আগের সময়। আমরা বারিনবাবু আর তার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। বারিনবাবুর অ্যাসিস্ট্যান্ট তাকে পাতার ফোন করার ব্যাপারটা জানায়। পাতা তাকে কি বলেছিল সেটাও জানায়, কিন্তু বারিনবাবু ওর অ্যাসিস্ট্যান্টের উপর রেগে যান এই কারণে যে এই কথাটা তার অ্যাসিস্ট্যান্ট তাকে আগে জানায়নি। যদিও সবটা শোনার পর বারিনবাবু খুব তাড়াতাড়ি পাতাকে ফোন করে, আর আমরা সেই সিনটা দেখতে পাই যখন পাতার কাছে হঠাৎ করেই হাসপাতালের ভেতরে বারিনবাবুর ফোন এসেছিল। কিন্তু পাতার ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় বারিনবাবু পাতার সাথে কথা বলতে পারে না। পাতাকে ফোনে না পেয়ে এরপর তিনি তার এক এসপি বন্ধুকে ফোন করে জানায় যে খুনিয়াবাড়ি নামের এক গ্রামে তার চেনা একজন সেখানকারই হাসপাতালে আটকে গেছে, সেখানে বড় কোনো ঝামেলা হচ্ছে। তাই বারিনবাবু এসপিকে রিকোয়েস্ট করে তিনি যেন এই ব্যাপারটার কাইন্ডলি একটু খোঁজ নেয়। এসপি সাহেব সেই হিসেবে তার আন্ডারে কর্মরত এক অফিসারকে খোঁজ নেওয়ার জন্য বলে। তিনি আবার খুনিয়াবাড়ির আশেপাশে এলাকার যে কোতোয়ালি পুলিশ স্টেশন আছে সেখানকার মহিলা অফিসারকে জানায়, আর সেখানকার অফিসার খুনিয়াবাড়ির এএসআই কে ফোন করে সেই হাসপাতালে যেতে বলে। কিন্তু আমরা দেখি খুনিয়াবাড়ির বড়বাবু পুলিশ অফিসার হিসেবে খুব একটা সিরিয়াস নয়। সেখানকার দুজন কনস্টেবলের জোরাজুরির কারণেই শেষ পর্যন্ত তিনি হাসপাতালের দিকে যান, তাও আবার কেসের তদন্ত করার জন্য নয়, বরং আজকে হাট বসেছে, ফেরার পথে বাজার করতে পারবেন সেই কারণে। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর তারা দেখতে পায় সত্যিই এখানকার ঘটনাটা গুরুতর। পুলিশ আসাতে গ্রামের লোক একটু হলেও ভয় পেয়ে পিছিয়ে আসে। আবারও লতাকে হাসপাতালের ভেতরে ঢোকানো হয়, কিন্তু জানগুরু ভয় পায় না। উল্টে সে পুলিশের বন্দুক নিজের মাথায় ঠেকিয়ে বলে এর মধ্যে কটা গুলি আছে। অফিসার জানায় 5টা, কারণ একটা গুলি সে একটু আগেই হাওয়ায় ছেড়েছে। এই শুনে জানগুরু পেছনে ঠিক কতগুলো লোক আছে পুলিশকে দেখতে বলে। পুলিশ অফিসার নিজেই ভয় পেয়ে যায় আর নরম সুরে জানগুরুকে অনুরোধ করে তিনি যেন মেয়েটিকে ছেড়ে দেন, কারণ মেয়েটি বিদেশি নাগরিক, কোনো ঝামেলা হলে বিদেশি কেস হয়ে যাবে। এইদিকে বাদশাহ মাইঠালকে নিয়ে ঘরে আসে। পাতা এসে বাদশাকে শান্ত থাকতে বলে, কারণ পুলিশ চলে এসেছে। কিন্তু মাইঠাল এই শুনে বলে পুলিশ তো তার বাবার পকেটে থাকে। আবারও তারা মাইঠালকে হাত বেঁধে ঘরে বন্ধ করে রাখে। পুলিশ অফিসার জানগুরুকে বোঝাতে থাকে, কিন্তু জানগুরু উল্টে পুলিশকেই চড় মেরে বসে। কিন্তু পুলিশ ইন্সপেক্টর কিছুই করতে পারে না। পাতা হাসপাতালের ভেতরে লতার মাথায় হাত বুলিয়ে দেয় আর নিজের ছোটবেলার কথা ভাবতে থাকে, যখন তার মা পাতার আঁকা ছবি দেখে তাকে বুঝিয়েছিল যে সে তাকে আর লতাকে সমানভাবে ভালোবাসে। আর পাতা তো লতার থেকে বড়, তাই পাতাকেই সামলে রাখতে হবে তার ছোট বোন লতাকে। পাতা এই সমস্ত ভেবে ভেবেই প্রচন্ড কষ্ট পায়, তার অনুশোচনা হয়। অন্যদিকে ডাক্তারবাবু নিজের স্ত্রীকে ওই অবস্থায় দেখে খুব ভেঙে পড়ে, কিন্তু বাদশাহ তাকেই দোষ দিতে থাকে যে সে কেন লতাকে বের করে দিয়েছিল। তখন সুনিতা দিয়ে এসে বাদশাকে থামায় আর বলে যে রাত্রেবেলা ওরা এসে যখন সবার বাড়ি পুড়িয়ে দেবে তখন বাদশাহ তাদেরকে বাঁচাতে আসবে না। এই কথা শুনে বাদশাহ চুপ করে যায়। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। লতা ডাক্তারের কাছ থেকে সবটা শুনে শিলিগুড়িতে থাকা সীমাকে ফোন করে, কারণ সীমাকে সে একমাত্র চিনত যে কিনা শিলিগুড়িতে থাকে। সীমাও তাকে খুব তাড়াতাড়ি শিলিগুড়িতে চলে আসতে বলে।
কারণ সন্তোষের চিকিৎসার জন্য লতাকে শিলিগুড়ির মেডিকেল কলেজে নিয়ে যেতে হতো। কিন্তু দুর্ভাগ্যবশত লতাকে জানগুরুর একটা লোক দেখে নেয়। লতাকে মুনিয়া তার বাড়ির সামনে নিয়ে আসে। সব গ্রামবাসী মিলে বাস দিয়ে লতাকে মারতে থাকে, কারণ লতার ঘর থেকে বেরোনো বারণ ছিল। জানগুরুর কথার অবাধ্য হওয়ার জন্য লতার করুণ পরিণতি হয়। এদিকে জানগুরু গ্রামবাসীকে থামার আদেশ দেয় এই বলে যে লতার শরীর থেকে ডাইনি বেরিয়ে গেছে। কিন্তু তখনই লতা শুনতে পায় যে সন্তোষও আর বেঁচে নেই। লতার মাথায় প্রচণ্ড চোট লাগে, মাথা ফেটে রক্ত পড়তে থাকে। তার উপরে পরপর পরিবারের সবার মৃত্যু লতাকে মানসিক ভারসাম্যহীন করে দেয়। লতার চোখের সামনে ফুটে ওঠে তার মায়ের যখন মুখাগ্নি হচ্ছিল সেই দৃশ্য। সেই সময় গাড়িতে বসে সে যেই গানটা শুনেছিল, মেঘের কোলে রোদ এসেছে, সেই গানকেই সে জীবনের সঙ্গী বানিয়ে নেয়। এরপর থেকে লতা মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তাঘাটে ঘুরতে থাকে, মানুষের ফেলে দেওয়া খাবার খেয়ে বেঁচে থাকে। লতাকে তখন কিছুটা হলেও সাহারা দিয়েছিল সেই বৃদ্ধ, যে কিনা পাতাকে লতার পুরনো অতীতের কথা বলেছিল। লতাকে এই অবস্থায় দেখে জানগুরু আর তার লোকেরা খুব খুশি হয়। তারা লতাকে ধর্ষণ করারও ষড়যন্ত্র করে। আর সেই মতোই মুনিয়া একদিন লতাকে ধরে নিয়ে যায় সন্তোষেরই বাড়িতে। সেই ঘরের ভেতরেই তারা সবাই মিলে লতাকে পশুর মতো গণধর্ষণ করে। লতা নিজেকে বাঁচানোর জন্য কিছুই করতে পারে না। তার বোঝার ক্ষমতাই ছিল না যে তার সাথে ঠিক কি হচ্ছে। সিন শিফট হয় বর্তমানে। জানগুরু বাইরে থাকা পুলিশের সামনেই মুনিয়াকে বলতে থাকে, এই মহিলা অর্থাৎ ডাক্তারের বউয়ের মাথাটা এক কোপে শরীর থেকে আলাদা করতে পারবে কিনা। মুনিয়া জানায় যে সে পারবে। এরপরেই জানগুরু হাসপাতালের ভেতরে থাকা সবাইকে বাইরে ডাকে। ওইদিকে ঘরের ভেতরে থাকা মাইঠাল একটা ছোট্ট অস্ত্র দিয়ে নিজের বাঁধন খুলে ফেলে। এরপর জানগুরু পুলিশকে বলে, এখন এখানে যেটা হবে সেটা কোনো পুলিশের লোক যেন মনে না রাখে। আর তখনই মুনিয়া ডাক্তারবাবু স্ত্রীর মাথা এক কোপে শরীর থেকে আলাদা করে দেয়। হাসপাতালের ভেতরের বারান্দায় দাঁড়িয়ে থেকে সবাই এই ঘটনা দেখে শিউরে ওঠে, আর ডাক্তারবাবু নিজেই স্তব্ধ হয়ে যায়। সিন আবারও ফ্ল্যাশব্যাকে শিফট হয়। সন্তোষ মারা যাওয়ার পর সন্তোষের সমস্ত ভেড়া আর তাদের পুরো জমি জানগুরু আর তার লোকেরা দখল করে নেয়। পুরো গ্রাম কিছু পয়সার আশায় জানগুরুর থেকে ভেড়া কিনে ব্যবসা শুরু করলো, কারণ তখন ভেড়ার ব্যবসায় বেশ লাভ ছিল। ভালোই চলছিল জানগুরুর ব্যবসা। জানগুরু নিজের পৈশাচিক খেলায় মেতে উঠেছিল, তাকে আটকানোর মতো কেউ ছিল না। কিন্তু আবারও হঠাৎ করেই গ্রামে মানুষ মরা শুরু হলো। জানগুরু জানতো যে এই সমস্ত মৃত্যু ভেড়ার কারণেই হচ্ছে, কিন্তু তাও সে চুপ থাকে। তাই আবারও নিজেকে বাঁচানোর জন্য নিজের শয়তানি চাল চালে, সেটা হলো ডাইনি। জানগুরু পুরো গ্রামবাসীকে আবারও এটা বলে খেপিয়ে তোলে যে লতাই ডাইনি, আর তার কারণেই এসব হচ্ছে। সমস্ত গ্রামবাসী এরপর লতাকে মারার জন্য উঠে পড়ে লাগে। সিন ফিরে আসে বর্তমানে। ডাক্তারবাবুর বউয়ের ওই রকম ভয়ঙ্কর মৃত্যু দেখে সবাই ভয় পেয়ে চুপ করে যায়। আর ততক্ষণে মাইঠাল নিজের হাত খুলে দরজার কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসেই সে বাচ্চার উপর হামলা করে। বাচ্চাও তাকে পাল্টা মারে, কিন্তু মাইঠাল নিজের হাতে থাকা সেই ছোট্ট চাকু দিয়ে বাচ্চার গলা চিরে দেয়। এই দৃশ্য দেখে পুরো গ্রামবাসী খুশিতে উচ্ছ্বসিত হয়ে পড়ে। একে একে মাইঠাল সবাইকে মারতে আরম্ভ করে। সেখানে থাকা দুজন নার্স এমনকি পাতাকেও বিভৎসভাবে মারে। কিন্তু পাতা মার খেয়ে যখন প্রায় অজ্ঞান অবস্থা, সে তার মায়ের বলা কথা মনে করে। যখন সে আর লতা ছোট, তখন একবার তাদের বাথরুমে বেশ বড় একটা ইঁদুর চলে এসেছিল। সেটা দেখে তারা ভয় পেয়ে যখন মায়ের কাছে বলতে এসেছিল, তাদের মা তাদেরকে সাহস জুগিয়েছিল, বলেছিল ইঁদুরের থেকেও ইঁদুরের ভয় বেশি বড়, তাদেরকেই এটার মোকাবিলা করতে হবে। এরপরে ছোট্ট পাতা তার মায়ের কথা অনুযায়ী একটা লাঠি নিয়ে তার সাথে তার বোনকে নিয়ে যায় ইঁদুরকে মারতে। তাদের যেতে দেখে তার মা বলে ওঠে, তার মায়ের মৃত্যুর পর তাদেরকেই তো একে অপরকে রক্ষা করতে হবে। মায়ের কথা মনে করে পাতা মনে বেশ জোর পায়। মাইঠাল যখন পাতাকে মেরে বাইরের গ্রিলের তালা খুলতে যায়, তখন পাতা তার পায়ে কামড় দিয়ে তাকে ফেলে দেয় আর চাবি ছুঁড়ে মারে হাসপাতালের ভেতরে। মাইঠাল পাতাকে মারতে থাকে, কিন্তু পাতাও যথাসাধ্য চেষ্টা করে মাইঠালকে আটকানোর। তার সাথে সেখানকার 3 জন নার্সও নিজেদের সাধ্যমতো মাইঠালকে আটকানোর চেষ্টা করে। তখনই মেঝেতে পড়ে থাকা মনির ছোট্ট খঞ্জরটা দেখতে পায় পাতা। অতি কষ্টে সে সেটা হাতে নেয়
আর ওইদিকে বাকি নার্সরা মাইঠালকে আটকাতে থাকে। তখনই পেছন থেকে পাতা এসে সেই খঞ্জর দিয়ে বারবার মাইঠালের শরীরে আঘাত করতে থাকে। ক্ষতবিক্ষত হয়ে যায় মাইঠালের শরীর। এইদিকে বাইরে থাকা পুলিশ অফিসার তখন জানগুরুকে অ্যাম্বুলেন্স নিয়ে আসার পরামর্শ দেয়। পুলিশ অফিসার জানগুরুকে বলে অ্যাম্বুলেন্সের ড্রাইভারও তার, এমনকি স্ট্রেচার ধরার লোকও জানগুরুরই থাকবে, তাই অ্যাম্বুলেন্স থেকে যখন সবাই বাইরে আসবে তখনই তাদেরকে ধরে নিতে পারবে জানগুরু, আর মাইঠালও তাহলে বেঁচে যেতে পারে। পুলিশ অফিসার জানগুরুকে বলে রাগ পুষে না রাখতে। ওইদিকে পাতা হাসপাতালের ভেতর থেকে একটা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে এসে মাইঠালের মাথায় মেরে তাকে মেরে ফেলতে চায়, কিন্তু তখনই জানগুরু তাকে আটকায় আর বলে যে সে তাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে। কিন্তু পাতা তাকে বলে এই কথাটা সে যেন হাঁটু গেড়ে বসে কান ধরে সবার সামনে বলে। জানগুরু আর কোনো উপায় না পেয়ে পাতার কথাই মেনে নেয়, তাই পাতাও তার ছেলেকে ছেড়ে দেয় আর অপেক্ষা করতে থাকে অ্যাম্বুলেন্সের জন্য। কিছুক্ষণের মধ্যেই সেখানে অ্যাম্বুলেন্স আসে। পাতা মাইঠালের গলায় ছুরি ধরে বাইরে নিয়ে আসে। লতাকে অ্যাম্বুলেন্সে ওঠানো হয়, সাথে নার্সগুলোও অ্যাম্বুলেন্সে উঠে পড়ে। কিন্তু তখনই অ্যাম্বুলেন্সের ড্রাইভার পাতার গলায় ছুরি ধরে আর মাইঠাল গাড়ির থেকে বেরিয়ে আসে। এরপরে ওদের সবাইকে অ্যাম্বুলেন্সের ভেতরে বন্ধ করে গাড়ির ওপর দিয়ে কেরোসিন তেল দিয়ে আর আগুন ধরিয়ে দেওয়ার জন্য সবাই এগোতে থাকে। কিন্তু সেই সময় কোতোয়ালি থানা থেকে আরো কিছু পুলিশ অফিসার এসে উপস্থিত হয়, আর যে আগুন ধরাতে যাচ্ছিল পুলিশ তাকে শুট করে দেয়। তাদেরকে দেখে জানগুরু বেশ অবাক হয়। তখনই তার পাশে থাকা সেখানকার পুলিশ অফিসার তাকে সজোরে থাপ্পড় মারে আর বলে যে সে বদলা নিল। অর্থাৎ লোকাল থানার বড়বাবুই কোতোয়ালি থানায় ফোন করে জানিয়েছিল যে এখানে ভীম অর্থাৎ জানগুরুর লোকেরা মানুষ খুন করছে। ডাক্তারবাবু স্ত্রীর খুনের পরেই তিনি ওপর মহলে সবটা জানিয়ে দ্রুত ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করেন। একে একে হাসপাতাল থেকে সবাই বাইরে আসে। ডাক্তারবাবু স্ত্রীর কাটা মাথা থেকে তার চুলের গার্ডারটা উড়ে আসে ডাক্তারবাবুর পায়ের সামনে। তিনি সেটা পরম যত্নে নিজের পকেটে রেখে দেন। পুলিশ অফিসার একে একে সমস্ত অভিযুক্তদের অ্যারেস্ট করে, জানগুরুকেও অ্যারেস্ট করে নিয়ে যেতে থাকে। কিন্তু তখনও জানগুরু বুক ফুলিয়ে বলতে থাকে যে কোনো লাভ হবে না তাকে ধরে, কারণ তার বিরুদ্ধে গ্রামের কোনো লোক মুখ খুলবে না। এই দেখে পাতা গ্রামের পুলিশ অফিসারের কাছ থেকে তার বন্দুক চায়, কারণ সে চায় না এই শয়তান আর বেঁচে থাকুক। লোকাল পুলিশ ইন্সপেক্টরও তাই চাইতো, তাই তিনি নিজের লাইসেন্স প্রাপ্ত রিভলভার পাতার হাতে তুলে দেন। জানগুরুকে পাতা গুলি করতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই ডাক্তারবাবু নিজের স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য একটা ছুরি দিয়ে জানগুরুর গলায় বারবার আঘাত করতে থাকে, যতক্ষণ না পর্যন্ত তার শরীর থেকে জীবন বেরিয়ে যায়। আর এইখানেই জানগুরু নামক শয়তানের বিনাশ ঘটে। এরপর পাতা অ্যাম্বুলেন্সে করে তার বোনকে নিয়ে মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। পাতা লতার হাত ধরে কথা বলতে থাকে। তখন লতাও তার দিদির এই ভালোবাসা দেখে পাতাকে দিদি বলে ডেকে ওঠে। আর এখানেই শেষ হয়ে যায় এই দুর্দান্ত ওয়েব সিরিজ ডাইনি। ডাইনি ওয়েব সিরিজটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। কিন্তু যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফ্লেম ইট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।